তাহলে বাংলা ভাষায়, বাংলা সংস্কৃতিতে বোধহয় ভারতীয় আধুনিক ভাষায় এক এবং একমাত্র মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। এখন কথা হচ্ছে মাইকেল মধুসূদনের আগমনটাকে একটু আমরা খেয়াল করি। তিনি এলেন, দুম করে লিখে ফেললেন, দুম করে শর্মিষ্ঠা নাটক লেখা হয়ে গেল। আমরা তো এইসব গল্প সব জানি যে গৌরদাস বসাকের সঙ্গে তার একটা বিশাল সখ্যতা ছিল, মানে আকৈশোর। হঠাৎ করে গৌরদাস বসাক সে একটু কান্নাকাটি করলো যে তোমার অপমান আমি সহ্য করতে পারছি না, তুমি কিছু লেখো। কিসে লিখবে? বলছে না, তোমার ভাষায় লেখো। এখন মধুসূদন তো কোনোদিন ভাবেননি যে তিনি বাংলা ভাষায় কিছু লিখবেন, কারণ সেই ভাষার কিছু আছে বলে তিনি ভাবতে পারেননি। ওই তো পয়ার ত্রিপদী আর ওই পাঁচালী আর কবিগান, এদিক কি করব? ওই যেটুকু ছিল বৈষ্ণব কবিরা করেছেন সেটুকুর মধ্যে যা মহত্ব, তাও একটা তরল ধারা কীর্তনের, এর বাইরে বাংলা ভাষায় কিছু করা যায় না। এটা তিনি প্রকাশ্যে বলতেন। চাকর বাকরদের সঙ্গেও তিনি কোনোদিনও বাংলা ভাষায় কথা বলেছেন এমন হয়নি, এরকম হতো না। আর একটা মানুষ, তুমি ভাবো, ইংরেজদের থেকে ভালো ইংরেজি জানে, ফরাসিদের থেকে ভালো ফরাসি জানে, গ্রিক জানে, ল্যাটিন জানে, হিব্রু জানে, সংস্কৃত জানে, জার্মানটাও শিখছিলেন। তো সেই মানুষ বাংলা ভাষায় বলতে যাবে কেন? আর ওই বাংলা বলার জন্যই হিন্দু কলেজে ছেলেপেলেরা টিটকিরি দিয়েছিল, কারণ বাংলাটা তিনি যশুরে টানে বলতেন। যখন প্রথম এসেছিলেন ওই যশুরে টানে বলতেন, আর কলকাতায় ছেলেপিলে ফাজিল মার্কা হয়। আমরা একটু যারা এইসব কি বলবো, যে আরবান সোসাইটিতে থাকি, তখন একটা আমরা যদি একটা কোনো ইয়ে পাই, রুরাল ছেলে মেয়েদের পাই, একটু খোঁচালাম, ওই কী জামা পড়েছিস, ওই একটু কী করেছিস, হ্যাঁ, ওর কথা বলছে, দেখো উচ্চারণটা একটু ব্যঙ্গ করে করে করলাম। এইটা শুনে প্রথম তার গায়ে জ্বালা দিয়েছিল। আর সব থেকে বড় কথা, সে তো একটা জমিদারের ছেড়ে গেছিলো পোশাক টোশাক পরে একদম জমকালো, হিন্দু কলেজে ফার্স্ট, একদম সেই জমিদারি ভাবভঙ্গি দিয়ে, সেটা নিয়েও টিটকিরি হয়েছে। কারণ সব এখানে সাহেবদের মতো পোশাক টোশাক পরে ছেলেপেলেরা। এবার এইটা তার এত প্রেস্টিজে লেগেছে যে তিনি সেদিনকে থেকে সিদ্ধান্ত নিয়েছে তিনি আর জীবনে বাংলা বলবেন না। আর জীবনে কোনোদিনও তিনি ওই বাঙালি পোশাক টোশাক, ভারতীয় পোশাক টোশাক পরবেন না। একদম তিনি কোট প্যান্ট পরে একদম স্যুট বুটেড হয়ে সবসময় ইংরেজ হয়ে থাকবেন। নামও দিয়ে দিলেন নিজের, বললেন কি, মধুসূদন ডাট। ডাট, দত্ত না, দত্ত ভাতে কেমন লাগে যেন, ক্যাবলা খাবলা, তো ডাট এটা বললেন। এবং তার থেকেও বড় ব্যাপার যে তিনি ওই সময় থেকেই একটা জিনিস লক্ষ্য করেছিলেন যে এই সমস্ত ছেলেপিলে, কলকাতায় ছেলেপিলে এমনি ছেলেপিলেদের পাত্তা দেয় না, কিন্তু সাহেবদের দেখলে বেশ মর্যাদা দেয়, আর সম্ভ্রম জানায়, অভিবাদন জানায়। ঠিক আছে, সাহেবরা দেখলে বেশ তটস্থ হয়ে যায়। সাহেবদের মধ্যে কী কী আছে, তারা টাক 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 করে ইংরেজি বলে, ফটফট ফটফট করে চলে, ও রপ্ত করে নিল। অনুকরণ মধুসূদনের মধ্যে অসামান্য মাত্রা ছিল, তিনি অনুকরণ করতে পারতেন। রিচার্ডসন সাহেবের লেখা, হাতের লেখা হুবহু নকল করেছিলেন, হুবহু। তার হাঁটার স্টাইল, তার কথা বলার ভঙ্গি সব তিনি করতেন। তো সেই মধুসূদন একটা অত্যাশ্চর্য চরিত্র, ছোট থেকেই এত বদমাইশ। 19 শতকে কজন ছিল এটুকু দেখতে হবে ভেবেচিন্তে। মধুসূদন তার বদমাইশি হচ্ছে এই 200 বছর পরেও, তার জন্ম 200 বর্ষ গেল, এই 200 বছর পরেও তার বদমাইশি নিয়েই কথা হয় বেশি। এবং তিনি ওই বয়স থেকে টার্গেট করলেন যে তিনি এখন টোটাল ইংরেজ হবেন, তো ইংরেজি বলবেন, ওই রকম পোশাক টোশাক পরবেন। আর কি, ইংরেজরা মদ খায়, প্রচুর মদ খাবেন। তো ওই বয়স থেকে তিনি এটা শুরু করে দিয়েছিলেন। তারপর জীবনে অনেক ঘাত প্রতিঘাত। হিন্দু কলেজের সব থেকে টপমোস্ট, মানে ভারতবর্ষের, অবিভক্ত ভারতবর্ষের টপমোস্ট স্টুডেন্ট, টপমোস্ট ছাত্র, সেই ছাত্র জীবনে যখন ব্যর্থতায় চূড়ান্ত মাত্রায় পৌঁছে গেল, মধুসূদন কি বলতেন, তোমরা যাদের কথা ভাবছো তার বন্ধুরা কিন্তু আমাদের মতো এরকম ছিল না,
তার বন্ধুরা এক একজন নাম শুনলে আমাদের থমকাতে হবে। তারা সবাই এক একজন 19 শতকীয় রেনেসাসের এক একজন আলোক মাত্রা, এক একজন নক্ষত্র। সেই সব মানুষ, তাদেরকে তিনি বলতেন, সত্যি সত্যি মধুসূদনের সেই প্রতিভা ছিল, তাদেরকে তিনি বলতেন, শোন, আমি তো মহাকবি হব। বায়রন, মিল্টন তার ফেভারিট, মানে তিনি এটা ভাবতেন বায়রন, মিল্টন, মধুসূদন, বেশ সুন্দর একটা স্বরমাত্রা, ঠিক আছে। তিনি এটা ভাবতেন, তিনি এটা বলতেন যে একসাথে তাদের নাম উচ্চারণ হবে। এবং তখন বন্ধুদের বলতেন, শোন, তোদের তো প্রতিভা টতিভা এরকম নেই, আমার যা প্রতিভা আছে আমি তো এরকম হব। আর তিনি কথায় কথায় কবিতা লিখতেন এবং যে কোনো ভাষায় লিখে ফেলতে পারতেন। ইংরেজিতে যখন তখন কবিতা লিখতেন, যে কোনো বিষয় নিয়ে। রিচার্ডসন সাহেব যখন কম্পারেটিভ লিটারেচারের উপরে একটা প্রবন্ধ পরীক্ষা নিয়েছিলেন, সবাই ফেল করেছিল, মধুসূদন ফুল মার্কস পেয়েছিল। এটা হচ্ছে মধুসূদন, তার কবজির জোর। তার কথার বার্তার মধ্যে একটু ঔদ্ধত্য তো থাকবেই, প্রতিভা একটু স্পর্ধা বাড়ায়, আর স্পর্ধাও বাড়ায়। সুতরাং সে যখন তার বন্ধুদের বলতো যে শোন, তোরা তো কি করবি, তোরা আমি তো মহাকবি হব, ইউরোপের 3টে নাম একসাথে উচ্চারিত হবে, আর আমি তো এখানে থাকবো না, আমি তো চলে যাবো সোজা, তো ওখানে গিয়ে আমি মহাকাব্য লিখবো, আমার একদম হই হই ব্যাপার হবে। তোরা একটা কাজ করিস, এদেশে বসে আমার জীবনী টিবনী লিখিস, আমার কাব্য ঠাব্য বিশ্লেষণ করিস, তাতে 2 পয়সা টয়সা হবে, হ্যাঁ, তাদের পয়সা টয়সা হবে, স্ত্রী পুত্র নিয়ে সংসার করতে পারবি, এটা বলতেন। সেই মধুসূদন তিনি চূড়ান্ত ব্যর্থ। আর ওই বন্ধুরা তারা কোথায় পৌঁছে গেলেন? ডেপুটি ম্যাজিস্ট্রেট, প্রধান শিক্ষক গৌরদাস বসাক, তার প্রিয় বন্ধু। তা সেই গৌরদাস বসাক যখন নানাভাবে ব্যর্থতার জন্য একেবারে মধুসূদন ভেঙে পড়েছেন, এবং বাবার সঙ্গে একটাই, মানে এখন আমি মধুসূদনের জীবনী বলতে শুরু করেছি, এটা ইন্টারেস্টিং ব্যাপার, শুনতে ভালোও লাগে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে মধুসূদন তার এই যে মাইকেল হয়ে গেলেন, কিসের জন্য জানো তো? মধুসূদন মাইকেল হয়ে গেলেন এই কারণে যে বাবাকে সে গিয়ে বলল, হিন্দু কলেজে মানে ভারতবর্ষের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, তার টপমোস্ট ছাত্র হচ্ছে মধুসূদন। তা সে বিলেত যাবে না, এটা কোনোদিন হয়? তার জন্য তো মানে ইংল্যান্ডে সমস্ত ভালো ভালো ব্যবস্থাপনা হয়ে রয়েছে, রিচার্ডসন সাহেব রেকমেন্ড করবেন, আর কি, তার প্রিয় ছাত্র, আজ পর্যন্ত এরকম ছাত্র তিনি কোনোদিন পাননি। তা সেই মধুসূদন তার বাবাকে গিয়ে বলছে। তার বাবা কেমন ছিলেন? রাজনারায়ণ দত্ত। কেমন ছিলেন? একটু বয়সে, অধিক বয়সে পুত্র লাভ করেছিলেন, সন্তান লাভ করেছিলেন বলে, মানে তোমরা তো খালি ধৃতরাষ্ট্রের কথা জানো, এরম ধৃতরাষ্ট্র কত আছে, ঠিক আছে, 19 শতকেও আছে। তা রাজনারায়ণ দত্ত এরম একজন ধৃতরাষ্ট্র। তিনি কি করেছিলেন? ছেলে যা বলবে তাই, মানে ছেলেকে কাউ কিছু বলা যাবে না, ছেলে যা মানে যথেচ্ছাচার মানুষের ক্ষতি করছে, কারোর জীবন একবার অতিষ্ঠ করে তুলছে, ছোট থেকেই তিনি লাই দিয়ে যেতেন, আমার ছেলেকে কিছু বলা যাবে না। এমনকি মধুর মা কিছু বলতে গেলেও তার বাবা বলতেন তুমি আমার ছেলেকে সহ্য করতে পারো না, নিজের স্ত্রীকে বলতেন। ফলে এই হেন মধুসূদন বাবাকে তো একটা জিনিস দিচ্ছে, সে একেবারে তুমি গ্রামের পাঠশালার গুরুমশাই হোক আর হিন্দু কলেজ রিচার্ডসন সাহেবই হোক, সবাই তো বলছে যে এরকম ছাত্র তারা পায়নি কোনোদিন। এই গর্ব, মানে বুকটা 36 থেকে 52 যখন তখন হয়ে যায়। বাবা এই গর্বের পর ছেলেকে আর কি বলবেন? ছেলে যা চাইছে, ছেলে বলেছে বাবা আমার এই পোশাক চাই, এসে যাবে, ম্যানচেস্টার থেকেও চলে আসতো।
পরে সেটা, এখন আমি সেই কথা বলছি না, ঠিক আছে। যখন তার বাবা এটা করতো, তারপরে বলতো বাবা আমি মদ খাবো, তার বাবা সেই ব্যবস্থা করে দিত। এবং তার বয়সটা তখন ভাবো কোথায়, সে কৈশোর দশা উত্তীর্ণ করেনি। এবং তার জন্য তার বাবা ফ্রান্সের সব থেকে ভালো মদ বানায়, ফ্রান্স থেকে জাহাজ এলে ভাইসরয়ের জন্য যদি আসতো, ধরো দুটো পেটি বুক আছে, তার বাবা একটা পেটি বুক করে রাখতো, আমার ছেলে মদ খাবে। হ্যাঁ, পারফিউম, ঠিক আছে। তা সেই ছেলে, তবে হ্যাঁ তার সঙ্গে তার আর একটা বায়না থাকতো, পৃথিবীর যে প্রান্তে যে বই দর্শনের, বিজ্ঞানের, সাহিত্যের সব তার চাই, এবং সব মধু পড়ে ফেলত। মধুর পড়াশোনার লেভেলটা ছিল আলাদা, এবং তাকে শুধুমাত্র পড়ে পরীক্ষা দেওয়ার জন্য তাকে রক্তের মধ্যে প্রবাহিত করত। এই যে স্নায়ুতন্ত্রের মধ্যে নিয়ে নেওয়া, এটা মধুর জন্মগত স্বাভাবিকতা ছিল। এখন আমরা না এটা ভাবতে ভাবতে হঠাৎ করে দেখেছি, আমরা ভেবেছি যে যখন তিনি চূড়ান্ত ব্যর্থ তখন ওই গৌরদাস বসাক, ও সরি আমি তো বলছিলাম ইয়েটা, যে তিনি তার মাইকেল হয়ে গেলেন কী করে। তখন বাবাকে গিয়ে বলছে বাবা আমি বিলেত যাব। ভাবো, রাজনারায়ণ দত্ত জীবনের সব যা চেয়েছে ছেলে, মদ খাবে তাও দিয়েছে, ভরে ভরে দিয়েছে। তার বাড়িতে কতগুলো উনুনে রান্না হতো, কারণ মধু কোন দিনে সে কোনটা খেতে চাইবে সব আয়োজন থাকতো, এরকম ব্যবস্থাপনা। তার জামা হয়তো একবার পরার পরে তিনি আর পরতেন না, এরকম ব্যবস্থা ছিল, সবটা দিয়েছেন। কিন্তু ছেলে যখন এসে বলল যে বাবা আমি বিলেত যাব, রাজনারায়ণ দত্ত কিছুতে এটা রাজি হলো না। আর বাবার কাছ থেকে না শোনা, এটা তার কোনো কালে কোনো দিনও এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। তুমি ভাবো তাহলে কি হয়, কি মানে সে বলছে না, মানে বিশ্বাস করছে না নিজের কানকে, যে বাবা বলছে না আমি যাবো বিলেত, আমি সেরা ছাত্র, আমি ওখানে যাব, ওখানে গিয়েই তো মহাকবি হব, ওখানে তো সব মহাকবিরা আছেন, আর বাবা একটা না বলছে, তার সব থেকে বড় স্বপ্নে। তখন তার বাবা কিছুতেই দেবেন না। কেন? তখন একটা ব্যাপার ছিল, তার বাবা না অনেক মন্দিরে টন্দিরে, মসজিদে যায়নি যদিও, ঠিক আছে তখন, কারণ তিনি ধর্ম ভীরু একেবারে হিন্দু ছিলেন, ঠিক আছে। অনেক জায়গায় মাথা টাথা ঠুকিয়ে, মাথা টাথা ফাটিয়ে তারপরে ছেলে পেয়েছিলেন, নাম রেখেছিলেন তিনি ভারতবর্ষের চিরকালের নায়কের নামে, মধুসূদন, মানে একবার শ্রীকৃষ্ণ, ঠিক আছে, এরম ভেবেছিলেন। তা এইটা যখন তিনি ভেবেছেন, তা সেই ছেলে যখন বাবাকে এই কথা বলছে আর বাবা না বলছে, ছেলে মানতে পারছে না। আর বাবা কি করে মানবে? কারণ তখন একটা ব্যাপার ছিল, ধারণা ছিল যে টোটালি এই ধারণা ছিল যে বিলেত গেলে জাত থাকে না, ধর্ম থাকে না। বুঝতে পারছো ব্যাপারটা? এবং সব থেকে আশ্চর্য ব্যাপার, বিলেত গেলে ওখানে সাদা সাদা সমস্ত পেতনিরা থাকে, তারা গিলে নেয়, ছেলেকে এমন ভূতে ধরে আর কোনোদিন আসতে পারে না। এটা তিনি শুনে এসছেন, ফলত তিনি এটা কিছুতেই দেবেন না। কারণ ঘটনাক্রমে আরও একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে রামমোহন রায় বিলেতে গেছিলেন, প্রথম ব্যক্তি ভারতবর্ষে, সেখানে গিয়ে মরে গেছেন। বুঝতে পারছো? তার মানে ওখান থেকে কেউ ফিরে তো আসেন, আমার মনেও যেতে পারে। ওরকম স্বাদের ধন মধুসূদন, তাকে কি করে পাঠাবেন বাবা? বাবা না, আর ছেলে বলছে আমি যাবো, বাবা বলছে দেবো না। এবার ছেলের কে আটকাবে কি করে? প্রথম বিলেত থেকে ফিরে এসেছিলেন যিনি আমাদের দেশে, বিলেতে গিয়ে দ্বারকানাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এই আবার আর এক গল্প, সেটা আমি যাচ্ছি না এখন। ওখানে গিয়ে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আরও বড় কোম্পানি যেগুলো আছে, সেই সব কোম্পানির সঙ্গে চ্যালেঞ্জ করে কয়লার ব্যবসায় সব থেকে লাভ করেছিলেন ইংল্যান্ডে গিয়ে। সে বিশাল হাইফাই ব্যাপার। যাই হোক,
আজকাল আমরা বলি বাঙালি ব্যবসা না না, বাঙালি তো শিখিয়েছে ভারতে ওইসব। হ্যাঁ, জামশেদজি টাটার আগে দ্বারকানাথ ঠাকুর করে এসছেন, ঠিক আছে? এইসব ধারণাই ভুল। তাহলে তো আমাদের বলতে হবে চাঁদ সওদাগর যদি নাও থাকতো, কিন্তু কেউ তো ছিলেন, হ্যাঁ 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 যিনি সুমাত্রা, জাভা, ঠিক 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 আছে, সেখানে গিয়ে ব্যবসা করেছিলেন। কোর্টে হ্যাঁ, তা সেই সব জায়গায় এগুলো এখন ইতিহাস তো সবসময় বিকৃত করা হয় না। এবার এই জায়গা থেকে মধুসূদনের বাবা তখন প্ল্যান খুঁজছে যে ছেলেকে কেউ আটকাবে। ওই প্ল্যান করতে করতে হঠাৎ করে, যেমন থাকে না পাশের বাড়ির কাকু জেঠু, তারা আসে বাড়িতে, মেয়ে একটু বড় হলে, আরে দিয়ে দাও, ভালো পাত্র আছে। ওই যে ছেলে দেখলে, আরে কি করছে এখন, ছেলে তো উচ্ছন্নে যাবে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার থাকে। তখন এরকম যারা রাজনারায়ণ দত্তর খুব ক্লোজ খাতিরের লোক, হ্যাঁ, তারা বলল এ আর কি কেস, ছেলেকে বিয়ে দিয়ে দাও, দেখবা বিলেত কেন, ঘর থেকেই বাইরে যেতে চাইবে না। বিয়ে ঠিক করে দেওয়া হলো। বিয়ে ঠিক করে দেওয়া হলো, পাত্রী তার 5 না 7 বছর বয়স। এটা শুনে মধুসূদন রেগে গেল, মানে কে, মানে মধুর বউ। মানে তোমরা ভাবো, যে ভাবছে হ্যাঁ প্যারাডাইস লস্টের মতো ইয়ে লিখবে, ঠিক আছে, মিল্টনকে ছাপিয়ে চলে যাবে, সে যে ভাবছে কথা, তার বউ। এদিকে তখন তো ওরকম ব্যাপার ছিল না। এখন তুমি যদি এখন মনে করো যে আমার বাবা আমার বিবাহ স্থির করবে, প্রথমেই হ্যাঁ বাবা আমার বিয়ে স্থির করবে, তখন এরকম ব্যাপার নেই। তারপরে কি যদি করেও ফেলেন, তারপরে জিজ্ঞাসা করো, দেখ তো আমি এটা ভাবছি, দেখ, তখন ওসব ব্যাপার নেই। তখন ব্যাপারটা কীরকম ছিল, বাবা দেখেছে, বাবার ভালো লেগেছে মেয়ে, ছেলের জন্য কথা দেওয়া হয়ে গেছে, বিয়ের ডেট ঠিক করা হয়ে গেছে, কার্ড ছাপানো হয়ে গেছে, সব হয়ে গেছে। বুঝতে পেরেছ? মধু তো তখন একেবারে আকণ্ঠ পান করে উল্টে আছে, বিলেত তার যাওয়া হচ্ছে না এই দুঃখে। আর মধুর বন্ধুরা এসে মধুকে বলছে, কিরে তোর বিয়ে, আমরা এইগুলো করবো না, এই মজাগুলো করবো না। কার বিয়ে? বলছে তোর বিয়ে, ওই তো দিনক্ষণ ঠিক, পাত্রী ঠিক। মধু এই অবস্থায় তার বাবার কাছে গেল, যে আমার বিয়ে কে ঠিক করলো? বলছে আমি। বলছে এই বিয়ে আমি করছি না। বলছে কথা দেওয়া হয়ে গেছে। বলে তাহলে আপনি করুন, মানে এরকম বলতে পারে, মানে এটা বানিয়ে একটা সংলাপ করছি আর কি, আমি করছি না বিয়ে। এবার রাজনারায়ণ দত্ত বলছে আমার কথা দেওয়া গেছে, বিয়ে তোমাকে করতেই হবে। সমস্ত স্থির। মধু বললেন, রাজনারায়ণ দত্ত তোমাকে আমিও বুঝিয়ে ছাড়ছি, তোমাকে বাধার চেষ্টা করছো। সেই দিনই তিনি গিয়ে ধর্মান্তরিত হয়ে গেলেন, এবং গিয়ে যার জন্য জাত চলে যাবে, ধর্ম চলে যাবে, কলকাতায় বসে জাত ধর্ম খুইয়ে তিনি ফিরলেন। বুঝতে পারছো ব্যাপারটা? সেই দিনই তার নাম হলো মাইকেল মধুসূদন ডাট। এবং এই মধুসূদন তিনি কোনোদিন ভাবতে পারেননি যে তিনি এই প্রতিভা সম্পন্ন এরকম মানুষ, যার স্বপ্ন মিল্টন হবে, বাইরন হবেন, তিনি দুম করে এরকম দুরবস্থার মধ্যে পড়বেন। কারণ পড়লেন এই কারণে, রাজনারায়ণ দত্ত যেটা বলছিল, সঙ্গে সঙ্গে তাকে তেজ্য পুত্র ঘোষণা করলেন, যে তার ছেলে জাত খুইয়েছে, ধর্ম খুইয়েছে, তাকে আর তিনি পুত্র হিসাবে গণ্য করেন না। তো এই রাজনারায়ণ দত্তর ডিসিশনের পর মধুর জীবনে নেমে এলো নানা রকম দুর্বিষহ ব্যাপার। এই কথা অনেক কাহিনী, কিন্তু আমি বলতে চাইছি পুনর্নির্মাণের জায়গা। আমি আসতে চাইছি ওইখানটা, একটু গল্প করেই বলছি। যে তাহলে যখন সে চূড়ান্ত মাদ্রাজে বসে, তখন মধুসূদনের দারিদ্র মারাত্মক জায়গায়, তার তখন এমন দুরবস্থা, সে যার জীবনে এত এত পোশাক, এত এত দামি মদ, সে তখন কান্ট্রি লিকার খাচ্ছে, দেশি ধেনু মদ, আর পরনের বস্ত্র মলিন, ঠিকমতো খাবার জুটছে না, লুকিয়ে লুকিয়ে মা পাঠাতেন পয়সা, তা দিয়ে কিছুদিন চলেছে, কিন্তু তারপরে মাও তো মারা যায় পুত্র শোকে। যখন এই অবস্থা হলো, এবং
সেই সময় মধুসূদন আর কাকে লিখবেন তার বন্ধুদের। কিন্তু মধু যতই তার বন্ধুদের ব্যঙ্গ করুক, বিদ্রুপ করুক, টিটকিরি করুক, তার বন্ধুরা কিন্তু মধুকে প্রাণ দিয়ে ভালোবাসত, আর মধুও তাই। কি করতে পারতো না মধু বন্ধুদের জন্য। তাই শেষ পর্যন্ত উপায় একটাই, তার প্রিয় গৌরদাস বসাক। অবশ্য গৌরদাস বসাকের সঙ্গে একটু ব্যাপারটা আলাদা ছিল। আমরা আজকের দিনে আবার অনেক লিঙ্গগত ব্যাপার দেখতে পারি, সমকামিতার গন্ধ পেতে পারি, কিন্তু মধু গৌরদাস বসাককে বলতেন, গৌর, তোমার সঙ্গে আমি প্রেম করি, তুমি আমার প্রেমিকা, এটা বলতেন। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন, এই সময় উপন্যাসেই লিখেছেন। তা শুধু সেই গৌরদাস বসাক তখন ডেপুটি ম্যাজিস্ট্রেট, রাজনারায়ণ বসু তার এক বন্ধু তখন প্রধান শিক্ষক, সব বন্ধুরা তখন এক এক জায়গায় এস্টাবলিশড, শুধু মধুই না। যাদেরকে বলেছেন তোরা আমার জীবনী লিখবি, তারা এখন প্রত্যেকে বড় বড় জায়গায়, হিন্দু কলেজ থেকে পাশ করা, দারুণ ব্রিলিয়ান্ট সবাই। গৌরদাস বসাক তখন মধুকে কলকাতায় আসতে বললেন। ওই প্রথম কলকাতায় এসে মহাকবি মধুসূদন নিজেকে ঘোষণা করে দিয়েছিল। তখন হাওড়ার সেরেস্তা বিভাগে ক্লারিক্যাল কাজ করছে। সেই কাজটাও জুটিয়ে দিয়েছিল গৌরদাস বসাক। বুঝতে পারছো, টিটকিরি একটা অন্য জায়গা থেকে এলো। গল্পটা যখন বলি তখন বেলগাছিয়া নাট্যশালা, সেই বেলগাছিয়া নাট্যশালায় তখন সেসব জমিদার পুত্ররা, তখন তো একটা নতুন মানে বঙ্গ সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে শখের নাট্যশালা। তোমরা বুঝতে পারছো, শখের নাট্যশালা নাটক করা হচ্ছে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার মধ্যে একজন। বেলগাছিয়া নাট্যশালা, জোড়াসাঁকো নাট্যশালা, এই যে ব্যাপারগুলো, তখন নাটক আসছে আর কি। সেই সময় সিপাহী বিদ্রোহের পরের বছর, সেই বছর বেলগাছিয়া নাট্যশালার যারা কর্মকর্তা, সব জমিদার পুত্র, তারা শিক্ষিত জমিদার পুত্র আর কি, তারা একটা বিরাট কর্মকাণ্ড করলো। তারা কি করলো? তারা একটা সংস্কৃত নাটককে বাংলায় অনুবাদ করলো, নাম হচ্ছে রত্নাবলী। বুঝতে পেরেছ? এটা তারা মঞ্চস্থ করবে। হ্যাঁ, অনেক আগে। তখন ওই মঞ্চস্থ করবে বলে তারা একটা বিশাল ঢাকঢোল বাজিয়ে দিল যে তারা এমন একটা কিছু করবে ভারতবর্ষে, যে ভারতবর্ষের লোক স্তব্ধ হয়ে যাবে। ভারতবর্ষে মানে শুধু ভেবো না, আমাদের তখন তো বাংলা, পশ্চিমবঙ্গ আর বলা যাবে না, মমতা ব্যানার্জি হলে বলে দিত ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে তখন বঙ্গদেশে শুধু নয়, আর এক বিশাল কর্মকাণ্ড হবে। সেই কর্মকাণ্ডটায় যখন কি হলো, যে তারা প্রচুর লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলবে সেই যুগে। এই নাটকটা হবে একদম ওপেন, জনগণের সেখানে প্রবেশযোগ্যতা আছে, এবং সেই নাটক দেখার জন্য ভাইসরয়, চ্যান্সেলর থেকে আরম্ভ করে দেশের সমস্ত মান্য গুণীজন তাদেরকে ডাকা হয়েছে। বুঝতে পারছি, স্বয়ং বিদ্যাসাগর মশাই আসবেন ওই নাটকটা দেখতে। এরকম একটা ব্যাপার হয়েছে। স্বাভাবিকভাবে গৌরদাস বসাকের কাছে গেছে, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট। তো গৌরদাস বলেছিলেন এখানে মাইকেল মধুসূদন দত্ত আছেন, তাকেও যেন আমন্ত্রণ জানানো হয়। মধুসূদনকেও জানিয়েছে স্বাভাবিকভাবেই, তিনিও হিন্দু কলেজের সব থেকে টপমোস্ট ছাত্র, ব্রিলিয়ান্ট, তো তাকে ডাকা হয়েছে। আর নাটক দেখে তো মানে সব পাগল। সবাই তো সাসুসি থিয়েটারের সঙ্গে চ্যালেঞ্জ করছে, ইংল্যান্ড করেছিল সাসুসি থিয়েটারে, মানে সেটা পৃথিবী তোলপাড় করে দেওয়া নাট্য আয়োজন এমন করেছিল। বুঝতে পারছি, সম্ভবত 1794। হ্যাঁ, ওরমই হবে। এবার ওই সময় সবাই বলছে মানে সাসুসি থিয়েটারের মতো, ভাইসরয় মুগ্ধ, চ্যান্সেলর মুগ্ধ, স্বয়ং বিদ্যাসাগর মশাই তার গুণগান করলেন। তৎকালীন ইন্ডিয়ান মিরর থেকে আরম্ভ করে সমস্ত
বড় বড় পত্রিকাগুলো, খবরের কাগজ রত্নাবলীর একবার প্রশংসায় ফাটিয়ে দিল। সবাই যখন জয় জয়কার করছে, বেলগাছিয়া নাট্যশালার জয় জয়কার করছে, রত্নাবলীর জয় জয়কার করছে, একজন মানুষ কোথা দিয়ে ফালতু একটা মন্তব্য করে দিল। থাকে না কিছু নিন্দুক, ওদের কাজই হচ্ছে কোথার থেকে একটা বের করে একটা নিন্দা করে দেয়। ওই কাজটা কি করলো? কলকাতায় তখন উপস্থিত আছে কে? মধুসূদন দত্ত। ডাট, সেটা উপস্থিত, বলে জঘন্য নাটক। এটা কোনো নাটক হয়েছে? তিনি মানুষ এটাও বলে দিলেন। অলিক, এটা এনে লিখেছিলেন তিনি, অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাড়ে বঙ্গে নিরকিয়া প্রাণে নাহি সয়। যা তা নাটক দেখে রাঢ় বঙ্গের মানুষ একবার পাগল হয়ে গেল, দেখে না গা হাত পা জ্বালা হচ্ছে। ব্যাস, যদি এরম পাবলিক হয় যে বলল আমি তখন বার্সেলোনায় খেলবো, আমি রিয়াল মাদ্রিদে খেলবো, বুঝতে পারছি আমি এসি মিলানে জয়েন করব, সে যদি ওখানে গিয়ে ফার্স্ট ট্রায়ালেই দূর হয়ে যায়। ইংল্যান্ডে গেছিল তো মধুসূদন, ফার্স্ট ট্রায়ালেই দূর হয়ে গেছে তো। তা যখন এরকম ঘটনা ঘটে, সে এসে আমাদের একটা বড় প্লেয়ারকে দেখলো, ধরো আমাদের দেশের বড় প্লেয়ারকে দেখে, তার একটা খেলা দেখে বলে জঘন্য খেলেছে, এটা কোনো প্লেয়ার নাকি? তাহলে আমরা কি বলবো, কি বলতে পারি? ফেসবুক ফেটে যাবে না? যা যা ভাষা শব্দ ব্যবহার হবে তা নিয়ে ভাষা বিজ্ঞানকেও ভাবতে হবে, ঠিক আছে? সুতরাং তুমি একটু ভেবে দেখো, এইরকম কথা মধুসূদন বলেছে, তোমরা একটু ভাবো। আর টিটকিরি চারিদিক থেকে, এমনকি যারা খানসামা, বুঝতে পারছো, পিয়ন টিয়নের কাজ করে, তারাও একটু ব্যঙ্গ করে বিদ্রুপ করে একটা কথা বলছে। মধু কি করবে? মধু তো ফুলটু হয়ে থাকে, সে ধনমত খাক আর যাই খাক, শোনে চলে যায়, এদের পাত্তাই দেয় না। আর বাংলা ভাষা তো এই কী বলছে না বলছে তো, কিন্তু তারা টিটকিরি করে, মুচকি মুচকি হাসে, পিছনে পিছনে মধু গেলে মহাকবি, বুঝতে পেরেছ? কিন্তু এটা যার বুকে জ্বালা ধরাচ্ছিল, কষ্ট দিচ্ছিল, তার নাম হচ্ছে গৌরদাস বসাক। তিনি জানতেন মধু কেমন জিনিয়াস, তার সমস্ত বন্ধুরা জানত, কিন্তু গৌরদাস বসাক জানতেন, প্রাণ দিয়ে ভালোবাসত মধু তাকে, তিনিও। তাই গৌরদাস বসাক একদিন খুবই ম্লান মুখ নিয়ে তার কাছে এসে কাতরভাবে বলল, মধু আমি পারছি না সহ্য করতে, তুমি কিছু করো। কি করবো?